হ্যালো বন্ধুরা, সুস্বাগতম সবাইকে। আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বিখ্যাত মুভি টাইটানিক। এই মুভিটি দেখেননি এমন বন্ধুর সংখ্যা হয়তো খুব একটা খুঁজে পাওয়া যাবে না। তবুও এই ভালোবাসার মাসে একটি রোমান্টিক মুভি এক্সপ্লেন করার তাগাদা থেকেই এই মুভিটি সামনে নিয়ে আসা। আমেরিকান এপিক রোমান্টিক এবং ডাইজেস্টার টাইপের এই মুভিটি আমার পছন্দের শীর্ষে ছিল। তাই আসুন আর কথা না বাড়িয়ে ঘুরে আসি জেমস ক্যামেরন পরিচালিত, কেট উইন্সলেট এবং লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত টাইটানিক মুভির সেই টাইটানিক জাহাজটি থেকে। টাইটানিক জাহাজটি এত বড় আর বিশাল আকৃতির ছিল যে সবাই ধরে নিয়েছিল এই জাহাজটি কোনোদিনই ডুববে না। কিন্তু সবার প্রেডিকশনকে ভুল প্রমাণ করে দিয়ে 1912 সালের 14 এপ্রিল রাত প্রায় 2:30টার দিকে অ্যান্টার্কটিকার একটি শক্তিশালী হিমবাহের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে ধাক্কা লেগে এই জাহাজটি ডুবে যায়। সরকারি হিসাব মতেই প্রায় 1,500 লোক তখন প্রাণ হারায়। আর এই সত্য ঘটনা অবলম্বনেই জেমস ক্যামেরন নির্মাণ করেছেন টাইটানিক মুভিটি। মুভির গল্পের শুরুতে আমরা দেখি একটি রিসার্চ টিম তাদের কিছু আধুনিক যন্ত্রপাতি দিয়ে যেই জায়গায় টাইটানিক ডুবে গিয়েছিল সেই জায়গাতেই টাইটানিকের ভিতর একটি কিছু খোঁজার চেষ্টা করছে। আর তারা যে জিনিসটা খুঁজছে সেটা হচ্ছে হার্ট অফ ওশান। হার্ট অফ ওশান হচ্ছে একটি হীরার তৈরি নেকলেস, যেটা এই বিশ্বের সবচেয়ে দামি একটি হীরার নেকলেস। অনেক খোঁজাখুঁজির পর তারা টাইটানিকের ধ্বংসাবশেষের মধ্যে একটি লকার খুঁজে পায় এবং লকারটি খুঁজে পেয়ে তারা খুবই আনন্দিত হয়, কারণ তারা ভাবছিল সেই লকারের মধ্যেই হয়তো সেই বিখ্যাত হীরার নেকলেসটি রয়েছে। কিন্তু তারা যখন লকারটি খুলে তারা দেখতে পায় সেখানে কিছু টাকা, কিছু কাগজপত্র আর একটি ছবির ফাইল ছাড়া আর কিছুই নেই। এরপর তারা ছবিটি পরিষ্কার করতে গিয়ে দেখতে পায় এই ছবিটি একটি মহিলার, এবং মহিলাটি তারা যে লকেটটি খুঁজছিল সে হার্ট অফ ওশান সেটি পড়ে আছে। আর সবচেয়ে মজার বিষয় ছিল ওই ছবিটি ওই দিনেরই আঁকা, অর্থাৎ 14 এপ্রিল 1912 সালের, যেদিন টাইটানিক ডুবে গিয়েছিল। তো এই বিষয়টি যখন লাইভ টেলিকাস্ট হচ্ছিল টেলিভিশনে, তখন একজন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা যার বয়স প্রায় 100 ছুঁই, তিনি টেলিফোন করে সেই রিসার্চ টিমের প্রধানের কাছে জানতে চান, তোমরা কি সেই হার্ট অফ ওশানটি খুঁজে পেয়েছো? এই কথা শোনার পর রিসার্চ টিমের প্রধান খুবই অবাক হয়, কারণ হার্ট অফ ওশানের কথা টাইটানিকের যাত্রী ছাড়া আর কারো জানার কথা নয়। তাই সে সেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে, আপনি কি চিনেন এই ছবির মহিলাটিকে? তখন ভদ্রমহিলা বলে, এই ছবির মহিলাটি আমি নিজেই। এই কথা শোনার পর রিসার্চ টিমের সদস্যরা ওই ভদ্রমহিলাকে জাহাজে আনার ব্যবস্থা করে, এবং পরের দৃশ্যে আমরা দেখি একটি হেলিকপ্টারে করে ভদ্রমহিলাকে জাহাজে নিয়ে আসা হয়। তো ভদ্রমহিলা জাহাজে পৌঁছেই তার সেই ছবিটা দেখতে চায়। সে সেই ছবি এবং তার তখনকার সময়ে ব্যবহার করা আরও কিছু জিনিসপত্র দেখে পুরোপুরি ইমোশনাল হয়ে পড়ে। তখন এই টিমের প্রধান মহিলাটিকে জিজ্ঞেস করে, আপনি কি আবার সেই জাহাজে ফিরে যেতে চান? তখন ভদ্রমহিলা বলেন, কেন নয়, অবশ্যই আমি সেই জাহাজে বারবার ফিরে যেতে চাইব। তো ওই টিমেরই একজন সদস্য একটি কম্পিউটার গ্রাফিক্স ভিডিওর মাধ্যমে দেখায় যে টাইটানিক জাহাজটি কীভাবে আস্তে আস্তে সমুদ্রের তলে হারিয়ে যায়। এটা দেখার পর বয়স্ক ভদ্রমহিলা বলে, তোমাদের গবেষণা দুর্দান্ত, কিন্তু বাস্তবে ওই জাহাজে উপস্থিত যাত্রীদের সাথে যা ঘটেছিল সেটা ছিল সম্পূর্ণ অন্যরকম। তখন টিমের প্রধান ভদ্রমহিলাকে জিজ্ঞেস করে, আপনি কি আমাদেরকে পুরো ঘটনাটি আবার বলতে পারেন? এবং এর পরপরই বয়স্ক ভদ্রমহিলা তার কাহিনী শুরু করে, এবং আমরা চলে যাই 84 বছর পূর্বে এবং দেখতে পাই টাইটানিক জাহাজ তখন ছাড়ার অপেক্ষায় রয়েছে। এবং এই ভদ্রমহিলাকে দেখা যায় অল্প বয়সী এক তরুণী, সুন্দরী তরুণীর ভূমিকা, যার নাম ছিল রোজ। রোজ তার মা এবং তার হবু স্বামীকে নিয়ে এই টাইটানিক জাহাজে করে নিউ ইয়র্কের দিকে রওনা হচ্ছে। ভিউয়ার্স, এখানে রোজের মায়ের কথা একটু বলে নেই। এই ভদ্রমহিলা ছিল প্রচণ্ড অহংকারী এবং বদমেজাজি। তিনি সবসময়ই রোজের উপর তার মতামত চাপিয়ে দিতে অভ্যস্ত ছিলেন। তিনি এই টাইটানিকের যাত্রী হতে পেরে খুবই খুশি ছিলেন, কারণ এত বড় জাহাজে যাত্রী হওয়া চট্টিখানি কথা নয়, খুবই ব্যয়বহুল ব্যাপার। আর এই সমস্ত ব্যয়বাড়ি বহন করছিল রোজের হবু স্বামী। কিন্তু রোজ এই যাত্রায় খুশি ছিল না, তার খুবই মন খারাপ ছিল, কারণ সে বুঝতে পারছিল নিউ ইয়র্কে পৌঁছেই এই ভদ্রলোকের সাথে তার বিয়ে হবে। তাকে তার মায়ের চাপে অনিচ্ছা সত্ত্বেও এই জাহাজের যাত্রী হতে হয়েছে। ভিউয়ার্স, এরপর আমরা দেখতে পাই এই মুভির হিরো লিওনার্দো ডিক্যাপ্রিওকে, মুভিতে যার নাম ছিল জ্যাক। তো জ্যাক একটি জুয়ার আসরে বসা ছিল এবং সেখানে সে টাইটানিকে ওঠার 2টো টিকিট জুয়া খেলে জিতে নেয়, এবং সে তার বন্ধুকে নিয়ে দৌড়ে শেষ মুহূর্তে টাইটানিকে এসে উঠে, এবং টাইটানিকে ওঠার পরপরই টাইটানিকটি ছেড়ে দেয়, এবং সে চিৎকার করে তার বন্ধুকে বলতে থাকে, আমরাই হচ্ছি এই পৃথিবীর শেষ 2টি লাকি মানুষ যারা এই বিশাল টাইটানিকে উঠতে পেরেছি। তো টাইটানিক জাহাজটি চলার কিছুক্ষণ পরেই জাহাজের ক্যাপ্টেন
তার ক্রুদেরকে, তার স্টাফদেরকে নির্দেশ দেন জাহাজকে ফুল স্পিডে চালানোর জন্য, কারণ তিনি দেখতে চাচ্ছিলেন এই জাহাজের ক্ষমতা কতটুকু। তো জাহাজের সবকটি ইঞ্জিনই চালু করে দেওয়া হয় এবং জাহাজটি ফুল স্পিডে চলতে থাকে। তো ভিউয়ার্স, এরপর আমরা দেখি রোজ একটি প্রথম শ্রেণীর পার্টির মধ্যে বসে থেকেও খুব মন খারাপ অবস্থায় থাকে, কারণ সে দেখতে পাচ্ছিল তার চারপাশে যারা আছে তারা সবাই বড়লোক এবং টাকা পয়সা নিয়ে কথা বলছে। তার মনের খবর বোঝার কেউই ছিল না। একে তো তার মা তাকে জোর করে এখানে নিয়ে এসেছে, তারপর আবার আমেরিকায় পৌঁছেই এমন এক লোকের সাথে তার বিয়ে হবে যাকে তার পছন্দ নয়। তো সব কিছু মিলিয়ে তার নিজেকে খুবই বন্দি লাগছিল এবং সে এই অসুস্থ পরিবেশ থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছিল, কিন্তু সে কিছুতেই এই পরিবেশ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। তাই সে সেখান থেকে বেরিয়ে আসে এবং ডেকের উপর দিয়ে দৌড়ে জাহাজের পিছনের দিকে চলে আসে। এখানে এসে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এই দৌড়ে যাবার মুহূর্তেই জ্যাক রোজকে দেখতে পায় এবং তার পিছু নিয়ে এসে জ্যাক দেখতে পায় রোজ একদম জাহাজের পিছন দিকে রেলিং ধরে ঝুলে সাগরে ঝাঁপ দেবার সিদ্ধান্ত নিচ্ছে। তখনই জ্যাক রোজকে বাধা দেয় এবং তাকে বলে, তুমি এটা করো না, তুমি এটা করতে পারো না। কিন্তু রোজ জ্যাকের কোনো কথাই শোনে না। সে বলে, না, আমি এখানে বাঁচতে চাই না, আমি মরতে চাই। তখন জ্যাক বলে, তুমি যদি মরতে চাও এখানে ঝাঁপ দিয়ে, তাহলে আমাকেও তোমার সাথে সাথে সাগরে ঝাঁপ দিতে হবে। রোজ তখন তাকে বলে, তুমি ঝাঁপ দিলে তো সেখানে ডুবে মরে যাবে। তখন জ্যাক বলে, ডুবে মরার ভয় আমি করি না, কারণ আমি সাঁতার জানি, কিন্তু আমার ভয় হচ্ছে এটাই যে এখানকার পানি খুবই ঠান্ডা। তো যাই হোক, জ্যাক রোজকে বিভিন্ন কথার ছলে ভালিয়ে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করে। এক পর্যায়ে রোজ জ্যাকের কথায় আত্মহত্যার সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসে এবং জ্যাক যখন রোজকে রেলিংয়ের ওপার থেকে টেনে এপাশে আনতে যাবে তখনই পা পিছলে রোজ পড়ে যায়। জ্যাক সাথে সাথে তাকে ধরে ফেলে এবং জ্যাকের হাত ধরে হেল্প মি বলে রোজ চিৎকার করতে থাকে। তার এই চিৎকার জাহাজের সিকিউরিটি গার্ডের কানে পৌঁছে যায়। তখন সিকিউরিটি গার্ড এখানে ছুটে আসে। সিকিউরিটি গার্ডরা এখানে এসে দেখে রোজ মেঝেতে পড়ে আছে এবং জ্যাক তার উপরে। জ্যাক যখন রোজকে টেনে এপাশে নিয়ে আসছিল তখনই তারা মেঝেতে পড়ে যায় এবং এমনভাবে পড়ে রোজের উপরে জ্যাক পড়েছিল। এসব দেখে সিকিউরিটি গার্ডরা মনে করে যে জ্যাক হয়তো রোজের সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল, তাই তারা জ্যাককে আটকায়। তো এরপর পুলিশকে খবর দেওয়া হয়। এরপর আমরা দেখি সেখানে পুলিশ এবং রোজের হাজব্যান্ড চলে আসে। রোজের হাজব্যান্ড জ্যাককে গালাগাল করতে থাকে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে। রোজ তার হাজব্যান্ডকে বোঝানোর চেষ্টা করে যে আমি জাহাজের পিছনে প্রপেলার দেখতে চাচ্ছিলাম, তখনই আমি পা পিছলে পড়ে যাচ্ছিলাম। জ্যাক আমাকে সেই মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। তোমরা যা ভাবছো তা সত্যি নয়, এটাই হচ্ছে আসল ঘটনা। তো একথা শোনার পর রোজের হাজব্যান্ড বলে, তো এটা তো ভালো কাজ, সে ভালো কাজ করেছে, তোমার জীবন বাঁচিয়েছে। ভিউয়ার্স, এরপর আমরা দেখি রোজের হাজব্যান্ড জ্যাককে 20 টাকা বকশিশ দেয়। এটা দেখার পর রোজ তার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে, আমার জীবনের দাম তোমার কাছে মাত্র 20 টাকা? তো রোজের হাজব্যান্ড ক্যাল খুবই লজ্জিত হয় এবং জ্যাককে আগামীকাল রাতের বেলা ডিনারের আমন্ত্রণ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ক্যাল রুমে ফিরে তার ওয়াইফ রোজের মন ভালো করার জন্য সেই বিখ্যাত মহামূল্যবান হীরের লকেট হার্ট অফ ওশান তাকে গিফট করে এবং সে নিজ হাতে হার্ট অফ ওশান রোজের গলায় পরিয়ে দেয়। তো এরপর দিন ডেকের উপরে রোজ আর জ্যাকের দেখা হয়ে যায়। রোজ তখন জ্যাককে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখন তারা অনেক গল্প করতে থাকে। গল্পের ছলেই রোজ জেনে যায় জ্যাক অনেক গরিব পরিবারের সন্তান, কিন্তু সে গরিব হলেও বিশ্বের অনেক দেশই তারা ভ্রমণ করা হয়ে গেছে। রোজ আরও জানতে পারে জ্যাক খুব ভালো একজন আর্টিস্ট, সে দুর্দান্ত ছবি আঁকতে পারে। তো এসব বিষয়ে অনেক গল্প করতে করতে রোজের জ্যাককে খুব ভালো লেগে যায় এবং সে তাকে ভালোবাসতে শুরু করে, কারণ জ্যাক ছিল প্রাণবন্ত একটি ছেলে যে ঘুরতে ভালোবাসে এবং জীবনকে উপভোগ করতে পছন্দ করে, কিন্তু রোজের পক্ষে সেটা কখনোই সম্ভব ছিল না। তো যাই হোক, তারা যখন ডেকের উপরে বসে গল্প করছিল সেদিক দিয়ে রোজের মা তার কিছু বান্ধবীদের নিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তিনি তাদেরকে দেখে ফেলেন। রোজ তখন নিরুপায় হয়ে জ্যাককে তার মা এবং তার বান্ধবীদের সাথে পরিচয় করিয়ে দেয়। রোজ সেখানে জ্যাক কীভাবে গতকাল রাতে তার জীবন বাঁচিয়েছিল সেই ঘটনাও সুন্দর করে বর্ণনা করে। তো এখানে সবাই জ্যাকের সাথে কথা বললেও রোজের মা জ্যাকের সাথে একটি কথাও বলে না, কারণ রোজের মা ছিল অহংকারী এবং তিনি বুঝে গিয়েছিলেন যে জ্যাক একটি গরিব পরিবারের সন্তান, তাই তিনি তাকে তেমন একটা পছন্দ করলেন না। তো যাই হোক, রোজের মা রোজকে সেখান থেকে নিয়ে চলে গেলে তার একজন বান্ধবী সেখানে জ্যাককে জিজ্ঞেস করে, তুমি যে আজ পার্টিতে আসবে, তোমার কি কোনো ভালো ড্রেস আছে? তখন জ্যাক বলে, কেন, এই ড্রেসে আমি যাব? তখন সেই মহিলা
জ্যাককে নিয়ে তার কামরায় যায় এবং তার ছেলের একটি ভালো স্যুট জ্যাককে পরিয়ে দেয় এবং এই স্যুট পরেই জ্যাক তখন রোজের সাথে দেখা করে এবং রোজকে সাথে নিয়ে তার রোজদের পার্টিতে চলে আসে। তো পার্টিতে যখন সবাই বসে খাবার খাচ্ছিল সেখানে রোজের মা জ্যাককে বিভিন্ন প্রশ্ন করে বিব্রত করতে চেষ্টা করে, কিন্তু জ্যাক অত্যন্ত স্মার্টভাবে সেই মহিলার সকল প্রশ্নের উত্তর দেয় এবং জ্যাকের উত্তরে সবাই খুবই মজা পায়। ডিনারের শেষে রোজের হাজব্যান্ড অন্য একটি মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য যখন চলে যায় তখন জ্যাক রোজের হাতে একটি চিরকুট ধরিয়ে দিয়ে সেখান থেকে বিদায় নেয়। চিরকুটে লেখা ছিল, বাইরে এসে ঘড়ির কাছে আমার সাথে দেখা করো। তখন রোজ যখন বাইরে এসে ঘড়ির কাছে জ্যাকের সাথে দেখা করে জ্যাক তখন তাকে বলে, তুমি কি আসল পার্টিতে আর দেখতে চাও কেমন? তখন রোজ বলে, হ্যাঁ আমি দেখতে চাই। তখন জ্যাক রোজকে নিয়ে সেই থার্ড ক্লাস পার্টিতে চলে আসে। এখানে সে রোজ লক্ষ্য করে এই পার্টিতে কারো কোনো অহংকার নেই, টাকার বড়াই নেই, সকলে মিলে খুব মজা করছে। ফলে রোজও তার অবস্থান ভুলে সেই পার্টিতে সকলের সাথে নাচানাচি করতে থাকে। কিন্তু এদিকে রোজের হবু বর তার রোজের পিছনে একজন গোয়েন্দা লাগিয়ে রাখে রোজ কি করছে, কোথায় যাচ্ছে সেটা তাকে জানানোর জন্য। তো ওই ব্যক্তি যখন দেখতে পায় রোজ থার্ড ক্লাস পার্টিতে সে নাচানাচি করছে, এই খবরটা সে তার হবু বর ক্যালকে জানিয়ে দেয়। তো ক্যাল এই বিষয়টা নিয়ে খুবই ক্ষিপ্ত হয়, রোজকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এবং বকাবকি করে। এই ব্যাপারটা রোজের মাও জেনে যায় এবং তিনিও তার মেয়েকে শাসিয়ে দেন যে সে যেন আর কোনো দিন ওই ছেলের সাথে দেখা না করে। এমনকি তার বাবার কথা এবং তাদের আর্থিক অবস্থার কথাও রোজকে জানায় এবং বলে যে ক্যালের সাথে বিয়ে হলেই তাদের সকল সমস্যার সমাধান হবে, আর তা না হলেই কিছুদিনের মধ্যেই তাদেরকে পথে বসতে হবে। তো রোজ তার মায়ের কথা শুনে নিজেও খুব আপসেট হয় এবং ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে যায়। সে মনে মনে জ্যাকের সাথে আর দেখা না করার সিদ্ধান্ত নেয়। এদিকে জ্যাক রোজকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে যায় এবং সকলের কাছ থেকে রোজকে আলাদা করে সে তাকে জানায় সে তাকে পছন্দ করে এবং সারাটা জীবনই তার সাথে সে কাটাতে চায়। কিন্তু রোজ জ্যাককে বলে, আমাকে বাঁচানোর দায়িত্ব তোমার না, এবং সে কথা বলে সেখান থেকে চলে যায়। কিন্তু সে কথা বলে চলে গেলেও রোজ এক পর্যায়ে বুঝতে পারে যে সে এই পরিবেশে থাকতে থাকতে সত্যি একদিন মারা যাবে। সে যখন জ্যাকের সাথে থাকে তখন তার খুব ভালো লাগে, জীবনকে খুবই সুন্দর মনে হয়, কিন্তু যখন সে এই পরিবেশে চলে আসে তখনই তার দম বন্ধ হয়ে আসে এবং তার মরে যেতে ইচ্ছে করে। রোজ অনেক চিন্তাভাবনা করে এই সিদ্ধান্ত নেয় যে জ্যাকের সাথে জীবন কাটানোই হবে তার জন্য উত্তম সিদ্ধান্ত। তখনই সে জ্যাকের কাছে আবার চলে আসে এবং সূর্যাস্তের টাইমে জাহাজের সেই সম্মুখ ভাগটাতে জ্যাকের সাথে এসে দেখা করে। ভিউয়ার্স, এখানেই আমরা টাইটানিক মুভির সেই বিখ্যাত এবং সবচেয়ে রোমান্টিক সিনটি দেখতে পাই, যে সিনটিতে জ্যাক এবং রোজ দুহাত দুদিকে দিয়ে ডানা মেলে একজন আরেকজনকে কিস করছিল। তো যাই হোক, এরপর তারা রোজের রুমে চলে আসে এবং সেখানে আসার পর রোজ জ্যাককে ক্যালের দেওয়া সেই হার্ট অফ ওশান নেকলেসটি দেখায় এবং জ্যাককে রিকোয়েস্ট করে শুধুমাত্র এই নেকলেসটি পরা অবস্থায় জ্যাক যেন তার একটি স্কেচ এঁকে দেয় এবং এরপর জ্যাক রোজের সেই ছবিটি এঁকে দেয় এবং এই ছবিটি বর্তমান রিসার্চ টিম টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে খুঁজে পেয়েছে। এদিকে ক্যালের গোয়েন্দা বাটলার ক্যালকে এসে জানায় যে সে কোথাও রোজকে খুঁজে পাচ্ছে না। একথা শোনার পর ক্যালের তো মাথা নষ্ট হয়ে যায়। সে বাটলারকে নির্দেশ দেয় যে করেই হোক, যেখান থেকেই হোক, রোজকে খুঁজে বের করে আনো। অতঃপর বাটলার রোজকে খুঁজতে তার কক্ষের দিকে আসতে থাকলে জ্যাক এবং রোজ তার আসার উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে একটি কার্গো হোলের গাড়ির মধ্যে চলে আসে এবং সেখানে এসে তাদের কিছু রোমান্টিক সিন দেখতে পাই আমরা। এরপর তারা সেখান থেকে জাহাজের সামনের দিকে চলে আসে। ঠিক সেই টাইমেই জাহাজের একজন ক্রু জাহাজের সামনে একটি বিশাল আইসবার্গ দেখতে পায়। ওই হিমবাহের সাথে জাহাজের ধাক্কা এড়াতে তারা জাহাজটিকে পুরোপুরি একদিকে ঘুরিয়ে দেয়, কিন্তু জাহাজের স্পিড এত বেশি ছিল যে জাহাজটি ঘুরতে অনেক বেশি সময় নিয়ে নেয় এবং পাশ দিক থেকে জাহাজটি সেই আইসবার্গের সাথে ধাক্কা লেগে যায়, যার ফলে কার্গো হোল সহ নিচের বেশ কয়েকটি কামরার যথেষ্ট পরিমাণ ক্ষতি হয় এবং জাহাজের ক্রুরা বুঝতে পারে তাদের জাহাজের বেশ বড় ধরনের কিছু ক্ষতি হয়েছে। তৎক্ষণাৎ আমরা দেখি জাহাজের ক্যাপ্টেন এবং জাহাজের মূল ডিজাইনার, নির্মাতা সবাই একটি বৈঠকে বসে। ক্যাপ্টেন তখন নির্মাতার কাছে জানতে চান যে আমাদের জাহাজের কি অবস্থা। তখন নির্মাতা বলে যে নিচের দিক দিয়ে প্রায় 10-12টি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শুনতে অবাক লাগলেও টাইটানিক জাহাজ আর বড়জোর ঘন্টা দুয়েক বেঁচে থাকতে পারবে।
তখন ক্যাপ্টেন নির্মাতার কাছে জানতে চায় আপনার পরামর্শ কী। তখন নির্মাতা ক্যাপ্টেনকে জানিয়ে দেয় খুব দ্রুতই যাত্রীদেরকে লাইফ বোটের মাধ্যমে জাহাজ থেকে সরিয়ে নিতে হবে, তা না হলে কাউকেই বাঁচানো সম্ভব হবে না। এদিকে জ্যাক এবং রোজ জাহাজের সামনের দিকে থাকায় বিষয়টি বুঝতে পারে এবং তারা এই বিপদের খবরটি জানানোর জন্যই রোজের মায়ের সাথে দেখা করতে যায়। অন্যদিকে ক্যাল কোথাও রোজকে খুঁজে না পেয়ে তার রুম সার্চ করতে শুরু করে। এক পর্যায়ে সিন্দুকের ভিতর সে ওই নেকলেসটি পায় এবং সেখানে জ্যাকের আঁকা রোজের সে স্কেচটিও দেখতে পায়। স্কেচের নিচে একটি বিদ্রুপাত্মক মন্তব্য লেখা ছিল, যেটা দেখে ক্যাল খুব ক্ষিপ্ত হয় এবং জ্যাকের উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে একটা ফোন দিয়ে আটে। সে সবাইকে জানায় যে তার সেই মহামূল্যবান হার্ট অফ ওশান নেকলেসটি চুরি হয়ে গেছে। তখন সে পুলিশকে খবর দেয়। পুলিশ যখন সবাইকে সার্চ করতে শুরু করে সেখানে জ্যাক, রোজ সবাই ছিল। এদিকে জ্যাক এবং রোজ যখন তার মার সাথে দেখা করতে আসছিল তখন ক্যালের সেই গোয়েন্দা বাটলার কৌশলে জ্যাকের কোটের পকেটে সেই নেকলেসটি ঢুকিয়ে দেয়, যেটা জো, রোজ এবং জ্যাক কেউই টের পায় নাই। তো এখনও যখন পুলিশ সবাইকে সার্চ করছিল তখন জ্যাকের কোটের পকেটে সেই নেকলেসটি খুঁজে পাওয়া যায় এবং সবাই ধরে নেয় যে জ্যাকই সেই নেকলেসটি চুরি করেছে। তখন পুলিশ জ্যাককে গ্রেপ্তার করে নিয়ে যায়। যদিও জ্যাক রোজকে বোঝানোর চেষ্টা করে আমি এটা চুরি করিনি, আমি এটা চুরি করতে পারি না রোজ, তুমি সেটা ভালো করেই জানো। তো যাই হোক, জ্যাককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর আর্মস অফিসের নিচে একটি পাইপের সাথে জ্যাককে আটকিয়ে রাখা হয়। এদিকে জাহাজের অনেকটা অংশে পানি উঠে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যেও কোলাহল তৈরি হয়, কারণ তারাও বুঝে গেছে জাহাজটি কিছুক্ষণের মধ্যে হয়তো ডুবে যাবে এবং তারা সবাই ভিড় করে যে লাইফ বোটের মাধ্যমে নিজের জীবন বাঁচানোর জন্য। কিন্তু টাইটানিকে একটি মহা প্রবলেম ছিল, যতজন যাত্রী ছিল সবার জন্য লাইফ বোট পর্যাপ্ত ছিল না। তাই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় প্রথমে লাইফ বোটে মহিলা এবং বাচ্চারাই উঠবে। এই অবস্থায় ক্যাল, রোজ এবং তার মাকে লাইফ বোটে উঠিয়ে দেয়, কিন্তু রোজ লাইফ বোটে উঠতে চায় না। সে জ্যাককে বাঁচানোর জন্য সেখান থেকে জ্যাকের কাছে ফিরে চলে। তাই রোজ প্রথমে জেনে নেয় জ্যাককে কোথায় বন্দি করে রাখা হয়েছে। তারপর সে সেখানে যায়, কিন্তু ততক্ষণে পানি অনেক উপরে উঠে এসেছে এবং দুর্ভাগ্যবশত সেই ফ্লোর অলরেডি ডুবতে বসেছে। এটা দেখার পরও রোজ অনেক প্রাণপণ চেষ্টা করে জ্যাককে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং তারা পুনরায় ডেকে ফিরে আসে। ডেকে ফিরে আসার পর তারা দেখতে পায় লাইফ বোটে শুধুমাত্র মহিলা এবং শিশুদেরকে অ্যালাউ করা হচ্ছে। তখন জ্যাক রোজকে বোঝায় যে তুমি লাইফ বোটে উঠে পড়ো, আমি আমার ব্যবস্থা করে নেব। কিন্তু রোজ কিছুতেই জ্যাককে ছেড়ে লাইফ বোটে যাবে না। তখন ক্যাল সেখানে উপস্থিত হয়ে রোজকে বোঝানোর চেষ্টা করে তুমি এই লাইফ বোটে উঠে পড়ো, আমি জাহাজের অথরিটির সাথে কথা বলে একটি লাইফ বোট ম্যানেজ করেছি, যেটা কিছুক্ষণ পর নামানো হবে এবং জ্যাককে নিয়ে আমি সেই লাইফ বোটেই ফিরে আসব। প্রথমেই রোজ ক্যালের কথা বিশ্বাস করলেও যে লাইফ বোটটি যখন নিচের দিকে নামতে থাকে তখন তার কাছে কেন জানি মনে হয় ক্যাল তাকে মিথ্যা বলছে, সে হয়তো জ্যাককে নিয়ে ফিরবে না কিংবা জ্যাককে মেরে ফেলবে। এটা ভাবার পর রোজ আবার জাম দিয়ে টাইটানিকে ফিরে আসে, যেটা দেখার পর জ্যাক নিচের দিকে দৌড়ে যায় এবং সিঁড়ির কাছে রোজকে পায় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। যেটা দেখার পর ক্যাল অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বাটলারের কাছ থেকে পিস্তল নিয়ে জ্যাক এবং রোজের দিকে গুলি ছুটতে থাকে। ফলে জ্যাক এবং রোজ ক্যালের গুলির হাত থেকে বাঁচার জন্য জাহাজের আরও নিচের দিকে পালিয়ে যায়। কিন্তু এরপরই ক্যাল বুঝতে পারে যে কিছুক্ষণ আগেই সে তার কোটটি রোজকে পরিয়ে দিয়েছিল, যে কোটের পকেটে ছিল সেই হার্ট অফ ওশান নেকলেসটি, অর্থাৎ সেই মহামূল্যবান হার্ট অফ ওশান নেকলেসটি এখন রোজের কাছে। এদিকে জ্যাক এবং রোজ জাহাজের নিচের দিকে চলে আসায় তারা পড়ে যায় মহা বিপদে। তারা কয়েকবার মরতে মরতেও বেঁচে যায়। অন্যদিকে ক্যাল একাই জাহাজ থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, কারণ তাকে যে কোনো মূল্যে হোক বাঁচতে হবে। তাই সে একটি হারানো শিশুকে ডাল বানিয়ে তাকে নিয়ে সে লাইফ বোটে উঠে পড়ে। ভিউয়ার্স, এখানে একটি বিষয় বলে রাখা ভালো, জাহাজ ডুবে যাওয়ার অনেক ছোট ছোট মুহূর্তগুলো জেমস ক্যামেরুন এই মুভিতে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, যেটা আসলে বলে বোঝানোর মতো নয়। এদিকে আরেকটি বিশাল বিষয় আমরা দেখতে পাই, সেটি হচ্ছে ক্যাপ্টেনের এই জাহাজ থেকে বেঁচে ফেরার সুযোগ থাকা সত্ত্বেও ক্যাপ্টেন নিজেকে বাঁচাতে চাননি। তার সে নিজের কেবিনেই দাঁড়িয়ে থাকেন এবং সেখানে জল ঢুকে তিনি মারা যান। এদিকে জ্যাক এবং রোজ বিভিন্ন বাধা অতিক্রম করে জাহাজের পিছনের দিকে চলে আসে, যেখানেই তাদের প্রথম দেখা হয়েছিল। তো জাহাজটি প্রথমে মাঝ বরাবর দুটুকরা হয়ে সামনের অংশটি পানি নিচে তলিয়ে যায়, তারপর পিছনের অংশটি আস্তে আস্তে ডুবতে থাকে এবং একসময় ডুবতে ডুবতে পিছনের শেষ অংশটিও পানির নিচে তলিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই শুধু সাধারণ মানুষের হাহাকার এবং বাঁচার আকুতি, কারণ জল ছিল খুবই ঠান্ডা এবং মানুষ একে একে সে ঠান্ডা জলেই মরতে শুরু করে। এদিকে জ্যাক এবং রোজ একে অপরকে খুঁজে পেয়ে তারা একটি নিরাপদ স্থানের দিকে যাওয়ার চেষ্টা করে।
কিছুক্ষণ পরে তারা একটি ওই জাহাজেরই কাঠের টুকরা খুঁজে পায় এবং সেখানে ওঠার চেষ্টা করে, কিন্তু কাঠের টুকরাটি এতই ছোট ছিল যে সেখানে দুজন উঠতে ব্যর্থ হয়। তখন জ্যাক রোজকে সেই কাঠের টুকরার উপর উঠিয়ে দেয় এবং সে সেটি ধরে ঝুলতে থাকে। এই অবস্থায় রোজ যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, তখন জ্যাক রোজকে বোঝানোর চেষ্টা করে, তুমি কিছুতেই মরবে না, তুমি বেঁচে থাকবে এবং তুমি স্বাচ্ছন্দ্যে তোমার জীবন অতিবাহিত করবে এবং বুড়ি হয়ে তারপর তুমি মারা যাবে। জ্যাক রোজকে আরও জানায়, টাইটানিকে কাটানো সময়গুলো ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, কারণ এখানে এসে আমি তোমার দেখা পেয়েছি। তাই এই দিনগুলি আমি কোনোদিনও ভুলতে চাই না। তাই তুমি আমাকে কথা দাও, তোমার জীবনে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, তুমি কখনোই ভেঙে পড়বে না, সব সময় স্বাচ্ছন্দ্যে বাঁচার চেষ্টা করবে এবং আমার স্মৃতি ধরে রাখবে। তুমি আমাকে কথা দাও, তুমি কখনোই মরে যাবে না। এই মুহূর্তে রোজ ও জ্যাকের সাথে প্রমিস করে যে সে কখনোই নিজের জীবন বিসর্জন দিবে না বা মরে যাবে না। অন্যদিকে আমরা দেখি লাইফবোটগুলো যখন যাত্রীদের নিয়ে একটু দূরে গিয়েছিল, তখন অনেক লাইফবোটই ছিল ফাঁকা। তখন একটি লাইফবোটে যাত্রীদেরকে অন্য একটি লাইফবোটে উঠিয়ে দিয়ে খালি লাইফবোট নিয়ে তখন জাহাজের ক্রুরা আবার খুঁজতে শুরু করে যে জীবিত কোনো লোক আছে কিনা, কিন্তু তারা দেখতে পায় ওই স্থানের সকল যাত্রী ততক্ষণে মারা গেছে, অর্থাৎ তারা আসতে দেরি করে ফেলেছে। এবার রোজ যখন বুঝতে পারে লাইফবোট এসেছে তাদেরকে উদ্ধার করার জন্য, তখন সে জ্যাককে ডাকতে শুরু করে, কিন্তু জ্যাক আর তার ডাকে সাড়া দেয় না। ঠান্ডা জলে থাকার জন্য জ্যাক ততক্ষণে মারা গেছে। এটা দেখার পর রোজেরও বাঁচার আশা মরে যায়, কিন্তু পরক্ষণে রোজের মনে পড়ে সে কিছুক্ষণ আগেই জ্যাককে কথা দিয়েছে যাই ঘটুক না কেন সে বেঁচে থাকবে। তাই সে খুঁজতে আসা ক্রু মেম্বারদের কাছে সাহায্য চায়, কিন্তু রোজের গলা এতটাই বসে গেছে যে তার গলা দিয়ে কোনো সাউন্ডই বের হচ্ছিল না। তাই আর কোনো চান্স না থাকায় সে জ্যাকের হাত ছাড়িয়ে জ্যাককে লাস্টবারের মতো বিদায় জানায় এবং তার চোখের সামনেই জ্যাক অথই সমুদ্রে হারিয়ে যায়। তারপর সে তার পাশের একটি মৃতদেহের গলার মধ্যে বাঁশি দেখতে পেয়ে সেটা নিয়ে সে বাজাতে শুরু করে এবং জাহাজের ক্রুরা সেই বাঁশির শব্দ শুনে রোজকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই RMS কার্পাথিয়া নামে একটি জাহাজ বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধার করে নিউ ইয়র্কে নিয়ে আসে, কিন্তু রোজ এখানে রেজিস্টারে তার নাম লিপিবদ্ধ করে রোজ ডজন নামে, যাতে তার পরিবারের কেউই আর তাকে খুঁজে না পায়। এমনকি ওই জাহাজে সে ক্যালকে একবার দূর থেকে দেখেও ইচ্ছাকৃতভাবে সে ক্যালের কাছ থেকে দূরে লুকিয়ে থাকে, কারণ সে কোনোভাবেই ওই পরিবার বা ক্যালের সাথে জড়াতে চায় না। ভিউয়ার্স, এরপর আমরা দেখি মুভি আবার ফিরে আসে বর্তমান টাইমে। বয়স্ক ভদ্রমহিলার কাছে টাইটানিকের সেই কাহিনী শুনে বর্তমান টিম তাদের মিশন সমাপ্ত ঘোষণা করে, কারণ ওই হিরে জাহাজের ধ্বংসাবশেষে আর নেই। ভিউয়ার্স, এরপর আমরা দেখতে পাই সেই বয়স্ক ভদ্রমহিলা মানে রোজ একা একা আস্তে আস্তে জাহাজের একটি প্রান্তে এসে দাঁড়ায় এবং সে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। এই সেই জায়গা যেখানে সে জ্যাককে শেষবারের মতো বিদায় জানিয়েছিল, জ্যাককে হারিয়ে ফেলেছিল। তখন আমরা দেখতে পাই তার হাতে সেই বিখ্যাত নেকলেস হার্ট অফ ওশানটি। এটি সে তখন সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই নেকলেসটিও আস্তে আস্তে সমুদ্রের পানির তলে তলিয়ে যায়। ভিউয়ার্স, শেষ দৃশ্যে আমরা দেখি সেই বয়স্ক ভদ্রমহিলা মানে রোজ স্বপ্নে আবার টাইটানিক জাহাজে ফিরে যায় এবং সেখানে সেই বিখ্যাত ঘড়ির নিচে জ্যাক হাত বাড়িয়ে তার জন্য অপেক্ষা করে। তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং কিস করতে থাকে। চারপাশে দাঁড়িয়ে থাকা টাইটানিকের সমস্ত যাত্রী তখন করতালি দিয়ে তাদেরকে অভিনন্দিত করতে থাকে এবং এইভাবেই মুভিটি এখানেই শেষ হয়। বন্ধুরা, একথা বলতে দ্বিধা নেই যে এই মুভিটি আমার দেখা এখন পর্যন্ত বেস্ট রোমান্টিক মুভির শেষ দৃশ্যটি এতই করুণ যে সকলকে ইমোশনাল করে দেয়। এটি শুধু একটি মুভিই নয়, এই মুভিতে এমন কিছু সিন রয়েছে যেগুলোতে আমরা শিক্ষণীয় অনেক কিছুই দেখতে পাই, যেখানে রয়েছে নৈতিকতার উজ্জ্বল নিদর্শন। তো বন্ধুরা, টাইটানিক মুভিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। বিদায় নেওয়ার আগে বন্ধুরা আবারও আপনাদের রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আবারও নতুন একটি মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের যত্ন নেবেন। খুদা হাফেজ।